নমস্কার, নিউজদের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি খবরে। 1 মার্চ 2027 থেকে শুরু হবে জাতিভিত্তিক জনগণনা। এই ক্ষেত্রে দুটি ধাপে সম্পূর্ণ হবে জাতিভিত্তিক জনগণনা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে 2027 সালের 1 মার্চ থেকে জাতিভিত্তিক জনগণনা শুরু হতে চলেছে ভারতে। দুটি ধাপে সম্পন্ন হবে জাতিভিত্তিক জনগণনা। প্রথম ধাপে 2026 সালের 1 অক্টোবর থেকে লাদাখ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের মতো শীতল বরফপ্রবণ এলাকায় শুরু হবে গণনা। এরপর 2027 সালের 1 মার্চ থেকে দেশের বাকি অংশে চলবে এই প্রক্রিয়া। ভারত একটি বিশাল এবং বৈচিত্র্যময় দেশ। বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষ বসবাস করেন এখানে। জাতিগত জনগণনার মাধ্যমে বিভিন্ন জাতিগোষ্ঠীর জনসংখ্যা, তাদের আর্থসামাজিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে বিস্তারিতভাবে। সরকারের নীতি নির্ধারণে এবং বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি প্রণয়নে অত্যন্ত সহায়ক হবে এই তথ্যগুলো। সরকার যদি সমাজের পিছিয়ে পড়া অংশগুলির জন্য বিশেষ কোনো পরিকল্পনা গ্রহণ করতে চায়, তবে সঠিক জাতিগত তথ্য ছাড়া তা কার্যকরভাবে সম্ভব নয়। জনগণনা এই প্রয়োজনে মেটাবে এবং সমাজে সমতা ও ন্যায় প্রতিষ্ঠার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। বিহারে সম্প্রতি সম্পন্ন হওয়া জাতিগত সমীক্ষায় দেখা গেছে যে রাজ্যের 63% বেশি মানুষ ওবিসি এবং অত্যন্ত অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত, যা রাজ্যের সংরক্ষণ নীতি ও উন্নয়ন পরিকল্পনাকে নতুনভাবে দেখতে সাহায্য করেছে। ব্রিটিশ শাসনকালে 1881 সাল থেকে 1931 সাল পর্যন্ত ভারতে নিয়মিতভাবে জাতিগত জনগণনা করা হতো। উদ্দেশ্য ছিল ভারতীয় সমাজকে আরও ভালোভাবে বোঝা এবং সেই অনুযায়ী শাসন পরিচালনা করা। স্বাধীনতার পর 1951 সালের প্রথম জনগণনায় জাতিগত তথ্য সংগ্রহ করা হয়নি। পরবর্তীকালে 1961 সাল থেকে শুধুমাত্র তপশিলি জাতি ও উপজাতিদের তথ্য সংগ্রহ করা হতো। দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন জাতিগত জনগণনা দাবি জানিয়ে আসছিল দীর্ঘদিন ধরে। তাদের যুক্তি ছিল, সঠিক তথ্য ছাড়া সমাজে পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীগুলোর সার্বিক উন্নয়ন সম্ভব নয়। অবশেষে কেন্দ্রের এ সিদ্ধান্তে সেই দাবিগুলোর প্রতি সমর্থন জানানো হলো বলেই ধারণা তথ্যবিজ্ঞদের। এই জাতিগত জনগণনা কেবল জনসংখ্যার গণনা নয়, এটি আরও শক্তিশালী করবে দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে। সঠিক তথ্যের ভিত্তিতে গৃহীত নীতিগুলো সমাজে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সাহায্য করবে এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিদ্যমান বৈষম্য কমাতে সহায়ক হবে। এটি ভারতের জাতীয় ঐক্য ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় বিনিয়োগ বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন পতঞ্জলি যোগপীঠের মহাসচিব আচার্য বালকৃষ্ণ। বৈঠকে ছিলেন পতঞ্জলি ট্রাস্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন পতঞ্জলি যোগপীঠের মহাসচিব আচার্য বালকৃষ্ণ ও তাঁর প্রতিনিধি দল। উভয় পক্ষের মধ্যে রাজ্যের সার্বিক উন্নয়নের উদ্দেশ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয় বিশদে। ত্রিপুরা রাজ্যে যোগ ও আধ্যাত্মিক পর্যটনের প্রসার, ওয়েলনেস সেন্টার স্থাপন, জৈব বৈচিত্র্য উদ্যান, ফসিল মিউজিয়াম, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, মডেল স্কুল প্রতিষ্ঠা, ডিজিটাল কৃষি, তথ্য প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি এবং আদিবাসী ও গ্রামীণ শিল্পীদের প্রশিক্ষণের ক্ষেত্রে কাজ করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে পতঞ্জলি গোষ্ঠী। এই সমস্ত ক্ষেত্রকে ঘিরে ত্রিপুরা সরকার খুব শীঘ্রই একটি বিস্তৃত সমঝোতা স্বাক্ষর করবে পতঞ্জলি গোষ্ঠীর সঙ্গে। এই সমঝোতা চুক্তি রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই সহযোগিতার ফলে রাজ্যের যুব সমাজ এবং গ্রামীণ জনগণের উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। উল্লেখ করা যেতে পারে, আগামী 2 বছরে ত্রিপুরার প্রায় 10,000 হেক্টর তেল পাম চাষের সিদ্ধান্ত নিয়েছে পতঞ্জলি ট্রাস্ট। এই বিষয়টি মাথায় রেখে ত্রিপুরায় 30 হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে, যা এককালীন সমাধান হিসেবে কাজ করবে, যেখানে একটি মিল স্থাপন করবে পতঞ্জলি। অবিলম্বে তেল পাম গাছের জন্য একটি নার্সারি রোপণ করা হবে, একটি ডেমো প্লান্টেশন স্থাপন করা হবে এবং কৃষকদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে, যাতে যথাযথ এবং ব্যবহারিক প্রশিক্ষণ পান তারা। আগামী 3 মাসের মধ্যে কাজ শুরু করার পরিকল্পনা নিয়েছে পতঞ্জলি। এখানকার আবহাওয়া এবং পরিবেশ তেল পাম চাষের জন্য খুবই উপযুক্ত এবং আগামী 2 বছরে প্রায় 10,000 হেক্টর জমি চাষ করার পরিকল্পনা গ্রহণ করেছে পতঞ্জলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
পর্যটনের মাধ্যমে উত্তর পূর্বের উন্নয়নে টাস্ক ফোর্সের বৈঠক করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার পৌরোহিত্যে আজ উত্তর পূর্বাঞ্চলের জন্য গঠিত টাস্ক ফোর্সের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কংগ্রেড কে সাংমা, রাজ্যের পর্যটন সচিব উত্তম কুমার চাকমা। ভবিষ্যতে পর্যটনকে পাথেয় করে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করা সহ আর্থসামাজিক উন্নয়নের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্র ও রাজ্য সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সভায় বক্তব্য রাখতে গিয়ে সিন্ধিয়া বলেন, এই অঞ্চলটি তার সমৃদ্ধ ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন, স্থানীয় অর্থনীতি চাঙ্গা করতে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। ডোনারের মন্ত্রীর গঠিত টাস্ক ফোর্সে এই অঞ্চলের পর্যটন সম্ভাবনা অধ্যয়ন করবে, হস্তক্ষেপের পরামর্শ দেবে, কৌশলগত ফাঁকগুলি চিহ্নিত করবে এবং এই অঞ্চলে পর্যটন খাতের ব্যাপক উন্নয়নের জন্য একটি রোড ম্যাপ সুপারিশ করবে। বৈঠকে ডোনারের মন্ত্রী থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলির পর্যটন মডেল অধ্যয়ন করার এবং এমন একটি মডেল তৈরি করার পরামর্শ দেন যা এই অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলবে। পর্যটনের প্রসারের জন্য রাজ্য কর্তৃক গৃহীত পদক্ষেপের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, যার মধ্যে রয়েছে উত্তর পূর্বাঞ্চলের অনন্য খাবার উপস্থাপন করা। অন্যদিকে পর্যটন হস্তক্ষেপ এবং রাজ্য পর্যটকদের আগমন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তামাং। একই সাথে ধারাবাহিক বিপণন এবং ব্র্যান্ডিংয়েরও মাধ্যমে এই অঞ্চলের প্রচারের পরামর্শ দেন তিনি। পর্যটনকে সহজতর করার জন্য উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের মধ্যে সহযোগিতারও সুপারিশ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2024 সালের নভেম্বরে আগরতলায় অনুষ্ঠিত উত্তর পূর্ব কাউন্সিলের 72তম পূর্ণাঙ্গ অধিবেশনের পর গঠন করা হয়েছিল এই টাস্ক ফোর্স। এই হস্তক্ষেপের অংশ হিসেবে 8টি রাজ্যের প্রতিটিতে একটি করে পর্যটন সার্কিট চিহ্নিত করা হবে। এই হস্তক্ষেপের মাধ্যমে সরকার এই অঞ্চলে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ধরনের পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্য নিয়েছে। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রণালয় মার্চ মাসে এই অঞ্চলে বিনিয়োগ প্রচার এবং উন্নয়নের জন্য একটি উপযুক্ত কৌশল তৈরির জন্য গঠন করেছিল টাস্ক ফোর্স। এই প্যানেলের আহ্বায়ক হলেন ডাক্তার মানিক সাহা। টাস্ক ফোর্স এই অঞ্চলকে বিনিয়োগের জন্য পছন্দের গন্তব্য হিসেবে গড়ে তোলার জন্য একটি কৌশলগত রোড ম্যাপ তৈরির কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উত্তর পূর্বাঞ্চলে বেসরকারি বিনিয়োগের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 23 এবং 24 মে দিল্লিতে অনুষ্ঠিত রাইজিং নর্থ ইস্ট বিনিয়োগ শীর্ষ সম্মেলনে $4.3 মিলিয়ন মার্কিন ডলারের অভূতপূর্ব বিনিয়োগ প্রস্তাব আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন এই শীর্ষ সম্মেলনে ইউরোপ সহ 80টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। উত্তর পূর্ব রাজ্যগুলির নির্দিষ্ট সম্পদ এবং সুবিধা রয়েছে যা অন্বেষণ করা প্রয়োজন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক উত্তর পূর্ব অর্থনৈতিক করিডোরের ওপর একটি গবেষণা পরিচালনা করেছে এবং এই অঞ্চলের মধ্যে এবং দেশের বাকি অংশ এবং অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলির সাথে মাল্টি মডেল পরিবহন নেটওয়ার্কের প্রস্তাব করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এটি বিকশিত ভারত লক্ষ্য অর্জনের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়নের জন্য 24টি বৃদ্ধি কেন্দ্র এবং 20টি সীমান্ত কেন্দ্র চিহ্নিত করেছে বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হল 13 ত্রিপুরা বিএনএনসিপি আগরতলা বার্ষিক প্রশিক্ষণ শিবির। এ উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এদিনের অনুষ্ঠানে অংশ নেন এমবিবি, বিবিএমসি কলেজ, ইকফাই বিশ্ববিদ্যালয়, শ্রীকৃষ্ণ মিশন স্কুল, জেএনবি বিলোনিয়া, রানীর বাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাডেটরা। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য গঙ্গা প্রসাদ প্রসেন। এনসিসির মূল মন্ত্র হল ঐক্য এবং শৃঙ্খলা, যা 23 ডিসেম্বর 1997 গৃহীত হয়েছিল। তার নীতিবাক্য অনুযায়ী জীবন যাপন করার জন্য এনসিসি দেশের সর্বশ্রেষ্ঠ সমন্বিত শক্তিগুলির মধ্যে একটি হতে চেষ্টা করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যুবকদের একত্রিত করে এবং তাদেরকে জাতির ঐক্যবদ্ধ, ধর্মনিরপেক্ষ এবং সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দিয়ে থাকে এনসিসি। জরুরি প্রয়োজনে দেশ ও জাতির প্রতি দায়িত্ব পালনের নেতৃত্ব দেবার মানসিকতা গড়ে তোলার ক্ষেত্রে এনসিসি ভূমিকা পালন করে বলে সেদিন জানিয়েছেন 13 ত্রিপুরা বিএনএনসিসি কমান্ডিং অফিসার কর্নেল সি রাজশেখর। हम लोग यहाँ पे शहीद भगत सिंह यूथ हॉस्टल में खड़े हैं। यहाँ पे हमारा कंबाइंड एनुअल ट्रेनिंग कैंप सीरियल नंबर 29 आज 9वां दिन है और ये हमारा लास्ट डे से एक दिन पहले जिस दिन हम सारे मिलके
एकत्रित होके एक पूरा कैंप का ख़त्म होने का जो एक ओकेशन है उसको हम मनाते हैं। जो हमने सीखा है पूरे कैंप के दौरान उसको कल्मिनेट करते हैं ट्रेनिंग का। और इस प्रोग्राम के दौरान ना ही हम कैंप रिपोर्ट जाकि जो है पूरे कैंप के दौरान हमने क्या क्या सीखा है कैडेट्स ने, और कैडेट्स को जो है इस तालीम इस 9 दिन के दौरान जो तालीम लाया, चाहे वो मिलिट्री ट्रेनिंग में हो, चाहे वो डिसिप्लिन में हो, यूनिटी, कमराडरी, जो जो छोटी छोटी चीज़ें उनको सीखने को मिला है उसको हाईलाइट करने का एक मौका मिलता है एकत्रित होके। और दूसरा, इन्हीं वैल्यूज़ को एक दूसरे तरीके से एक कमराडरी जो इनका जो है, यूनिटी, जो लीडरशिप है और जो इनकी पर्सनालिटी डेवलपमेंट है उसको दिखाने के लिए एक मौका मिलता है। दूसरी तरीके से कल्चरल प्रोग्राम जो अलग अलग जो है इनके कल्चरल फॉर्म्स है, डांस, सॉन्ग, बैले और नाटक, वो इनको जो है दिखाने को मिलता है। और ये भी जो है प्रोग्राम जो हमारे आज हो रहे हैं, दिस हैज़ गॉन थ्रू ए स्ट्रिक्ट कॉम्पिटिशन एंड उसके बाद ये सेलेक्ट होके यहाँ पे आए हैं। यू कैन सी द कॉन्फिडेंस लेवल्स दैट दिस चिल्ड्रन आर एग्जिबिटिंग। ये लोग जितने कॉन्फिडेंस के साथ आज परफॉर्म कर रहे हैं, इसका थोड़ा सा श्रेय जो है ये 10 दिन का कैंप हो जाता है। ये 10 दिन की कैंप में इनको जो है मौका मिला है अपने आप को डेवलप करने के लिए। तो ये डेवलपमेंट बहुत ज़रूरी है इस उम्र में इन बच्चों को, और ये हम एनसीसी के थ्रू कोशिश करते हैं इनको दिलाने का। थैंक यू सो मच। বাংলাদেশের অতিরিক্ত জল সবরুছড়া দিয়ে আসতেই জলের চাপে ভেঙে গেছে ছাগলট্রেমা গ্রামের রাস্তা। এতে করে আলাদা হয়ে গেছে দুটি গ্রাম। স্বাভাবিক কারণে একদিকে যেমন দুর্ভোগ সাধারণ মানুষ, অপরদিকে দেখা দিয়েছে ক্ষোভ। এবার বাংলাদেশের ভারী বৃষ্টির জলে কৈলাসহরে এডিসি এরিয়ার রাস্তা ভেঙে গিয়ে আলাদা হয়ে গেছে দুই গ্রাম। এই রাস্তা ভাঙার খবর পেয়ে প্রশাসনের আধিকারিকদের শুরু হয়েছে দৌড়ঝাঁপ। ঘটনা কৈলাসহরের উপজাতি স্বশাসিত জেলা পরিষদের অন্তর্ভুক্ত ছাগলট্রেমা এলাকায়। এই ঘটনায় সংশ্লিষ্ট গ্রামে বিরাজ করছে তীব্র উত্তেজনা। কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের জামতৈল বাড়ি এডিসি ভিলেজের 2 নম্বর ওয়ার্ড এলাকার ছাগলট্রেমা গ্রামের একমাত্র মাটির রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন গ্রামবাসীরা। কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে হঠাৎ করে বড় গর্ত হয়ে ভেঙে যায় রাস্তাটি। এতে ছাগলট্রেমা এবং জামতৈল বাড়ি এই দুই গ্রামের মানুষের মধ্যে বন্ধ হয়ে গেছে যাতায়াত, এমনকি বন্ধ হয়ে গেছে গাড়ি চলাচলও। গ্রামবাসীদের পক্ষ থেকে খবর পেয়ে কৈলাসহরের গভর্নমেন্ট প্লিডার তথা সরকারি আইনজীবী সন্দীপ দেব রায়ের নেতৃত্বে কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার এবং পূর্ত দপ্তরের স্থানীয় আধিকারিকরা পৌঁছেন ঘটনাস্থলে। ছাগলট্রেমা এলাকায় সমুরু ছড়ার জল কালী শাসন, মনুভেলি, মূর্তি ছড়া বাগান হয়ে মনু নদীতে যায়। আর এই সমরু ছড়ার প্রবেশ করেছে বাংলাদেশের ভারী বৃষ্টির জল। কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের কারণে এবং বাংলাদেশের অতিরিক্ত জল সমরু ছড়া দিয়ে আসতেই জলের চাপে ভেঙে যায় ছাগলট্রেমা গ্রামের রাস্তা। প্রতিনিধি দলটির ভাঙা রাস্তা পরিদর্শন শেষে আইনজীবী সন্দীপ দেব রায় জানান যে মহকুমা শাসককে জানিয়ে দেওয়া হয়েছে আপৎকালীন ভিত্তিতে মাটি ফেলে রাস্তাটি মেরামত করার জন্য এবং খুব শীঘ্রই পাকা রাস্তা নির্মাণের ব্যবস্থা করার বিষয়টিতে স্থানীয় বিধায়ক এবং স্থানীয় প্রশাসন সহ সবাই গ্রামবাসীদের পাশেই রয়েছে বলে জানিয়েছেন কৈলাসহরের গভর্নমেন্ট প্লিডার তথা সরকারি আইনজীবী সন্দীপ দেব রায়। আমরা এখানে আসলাম, এসে দেখলাম এখানে যে পরিস্থিতি, এখানে মানে আওয়াজাই খুব সমস্যা হচ্ছে। তো এখন এসডিও সাহেবও বলেছেন যে আপাতত এটাকে এখানে একটা মানে এখানে কোনো স্যান্ড মাঠ মানে গানিবিদ দিয়ে ওটাকে একটু ঠিক করার জন্য আর বক্স কালভার জন্য প্রপোজাল পাঠাবেন খুব তাড়াতাড়ি, এবং এসডিও সাহেবের সঙ্গে এটা সঙ্গে আলোচনা হয়েছে ভবিষ্যতে কীভাবে এটা সমাধান করা যায়। উনি সরকারও স্বীকার করেন যে বাংলাদেশের জল সমরু ছড়া দিয়ে এসে গ্রামের রাস্তাটি ভেঙে দিয়েছে, তবে খুব শীঘ্রই চলাচলের জন্য অস্থায়ীভাবে রাস্তা ঠিক করে দেওয়া হবে এবং বৃষ্টির মৌসুম চলে যাবার পর স্থায়ীভাবে রাস্তা নির্মাণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন মহকুমা শাসক প্রদীপ সরকার। এডিসি ভিলেজের 2 নম্বর ওয়ার্ডের ছাগলট্রেমা নাম, এখানে আমরা আগেও এসেছি। এখানে যেই জায়গাতে কালভার্টটা করা হয়েছে, টেকনিক্যালি এটা একটি বড় কালভার্ট লাগে, বক্স কালভার্ট লাগে, এখানে দেওয়া আছে পাম্প পাইপ। তো আমি এসডি সাহেবকেও নিয়ে এসেছি এবং আমাদের অন্যান্য ডিসি সাহেবও আছেন এখানে। আমরা কথা বলেছি, গ্রামের সাথে কথা বলেছি। এখন বৃষ্টিটা থামলে আপাতত যাতে সমস্যার সমাধান হয়, মাটি টাটি দিয়ে বালি দিয়ে এটাকে সমাধান করা হবে, এবং যখন সিজন চেঞ্জ হবে, নতুন সিজনেতে ড্রাই সিজনেতে এটাতে যাতে বক্স কালভার্ট করে তার জন্য আমরা আবেদন জানাবো। মূলত স্যার এই এলাকার জল কোথা থেকে আসে জানেন কি আপনি? এখানে
কয়েকটা অঞ্চল আছে উপর থেকে উজান থেকে জলটা আসে এবং শুনছি আমি বাংলাদেশের উপরের অংশ থেকে কিছু জল এখান থেকে নাকি ঢুকে। ছাগলটিমা গ্রামে প্রায় 400 জনজাতি পরিবারের বসবাস রয়েছে। এর মধ্যে হালাম, দিপুরমা এবং দার্লুং সম্প্রদায়ের মানুষরা রয়েছেন। অপরদিকে জামতলি বাড়ি গ্রামেও প্রায় 450 জনজাতি পরিবার রয়েছে। বাংলাদেশের জলে গ্রামের রাস্তা ভেঙে যাওয়ায় দুই গ্রামের মানুষের মধ্যে যাতায়াত সহ বন্ধ হয়ে রয়েছে যোগাযোগ। বাংলাদেশের জল এসে ছাগলটিমা গ্রামের রাস্তা ভেঙে যাওয়ার খবর চাউর হতে গোটা কৈলাসহর মহকুমায় শুরু হয়েছে চাপা ক্ষোভ এবং গুঞ্জন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় প্রধান স্টেট রেফারেল জিবি হাসপাতালে পরিষেবা খতিয়ে দেখতে রাজ্যে আসছে এইমসের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণেই এইমসের প্রতিনিধিদের এই রাজ্য সফর। স্বাস্থ্য পরিষেবা পর্যালোচনা করতে রাজ্যে আসছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স বা এইমস এর প্রতিনিধি দল। বিশেষ করে রাজ্যের প্রধান সরকারি রেফারেল হাসপাতাল জিবির চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখবে এইমস এর প্রতিনিধি দলটি। 4 সদস্যের চিকিৎসকদের এই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন এইমস এর অধিকর্তা প্রফেসর ডক্টর এম শ্রীনিবাস। মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগামী 7 জুন দিল্লি থেকে উচ্চ পর্যায়ে চিকিৎসক দলটি আগরতলায় পৌঁছে এই দিনই যাবে জিবি হাসপাতাল পরিদর্শনে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আমন্ত্রণে এইমস এর চিকিৎসক দলটি আসছে মূলত জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবার হাল কিভাবে আরো উন্নত করা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। এর পাশাপাশি চিকিৎসা পরিকাঠামোকে আরো কিভাবে আপডেট ও আধুনিক করা যায় সেই বিষয়েও উপযুক্ত পরামর্শ দেবেন এইমস এর অভিজ্ঞ প্রতিনিধিরা। জিবি পরিদর্শনের পর এইমস এর অধিকর্তা সহ চিকিৎসক প্রতিনিধি দলটি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে। বৈঠকে চিকিৎসক প্রতিনিধি দলটি রিপোর্ট দেবেন জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে। পাশাপাশি চিকিৎসা পরিষেবায় কোন কোন ব্যবস্থায় ত্রুটি বিচ্যুতি রয়েছে, কিভাবে ত্রুটি বিচ্যুতি দূর করতে হবে, উন্নত ও আধুনিক কি কি পদক্ষেপ নিতে হবে সেই সব বিষয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দলের চিকিৎসকরা তা তুলে ধরবেন সবিস্তারে। তাদের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগিয়ে সেই অনুযায়ী রাজ্যের প্রধান সরকারি রেফারেল হাসপাতাল জিবির চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসা পরিষেবাকে আরো উন্নত ও আধুনিক করার প্রতি জোর দেবে রাজ্য সরকার। জিবির চিকিৎসা পরিষেবা ও চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন ও আধুনিকীকরণ নিয়ে কি কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে লিখিতভাবেও তাদের অভিমত ও পরামর্শ দিয়ে যাবেন মুখ্যমন্ত্রীর হাতে। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে প্রধান স্টেট রেফারেল জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও চিকিৎসা পরিকাঠামোর উন্নতি ও আধুনিকীকরণে এইমসের অভিজ্ঞতা সম্পন্ন বিখ্যাত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তা বাস্তবায়নে পদক্ষেপ নেবে রাজ্য সরকার। একদিনে রাজ্য সফরে এসে পরদিন অর্থাৎ 8 জুন আবার দিল্লি ফিরে যাবে এইমসের প্রতিনিধি দলটি। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে জিবি হাসপাতাল সহ রাজ্যের চিকিৎসা পরিষেবা ও ব্যবস্থার উন্নতি করার জন্য উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে একটি মেডিকেল হাব গড়ে তোলার জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিজ্ঞপ্তি প্রকাশের 3.5 বছরেরও নিয়োগ করা হয়নি পুলিশ এক্সিকিউটিভ পদে। স্বাভাবিক কারণে এই ক্ষেত্রে ক্ষোভ রয়েছে পুলিশ এক্সিকিউটিভ পদে চাকরি প্রত্যাশীদের মধ্যে। রাজ্য আরক্ষা দপ্তরে পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তির প্রায় 3.5 বছর অতিক্রান্ত হওয়ার পরেও আজ পর্যন্ত সম্পন্ন হয়নি এই নিয়োগ প্রক্রিয়া। এই ঘটনায় রাজ্যের চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। চাকরি প্রত্যাশী প্রার্থীরা ঘেরাও আন্দোলন করেও পায়নি কোনো সুফল। আরক্ষা দপ্তরে 6,760 জন পুলিশ এক্সিকিউটিভ অস্থায়ী পদে নিয়োগ করা হবে বলে 2022 সালে ঘটা করে ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই মতো আবেদনপত্র গ্রহণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে পুলিশ সদর দপ্তর। রাজ্যের 21 থেকে 45 বছরের যুবক যুবতীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা হয় রাজ্যের সবকটি থানায়। আবেদনপত্র জমার শেষ তারিখ ছিল 2022 সালের 13 নভেম্বর। তাদের বেতন ভাতা নির্ধারণ করা হয়েছিল 11,000 টাকা। সেই বিজ্ঞপ্তির পর রাজ্যের কয়েক লক্ষ বেকার যুবক যুবতী রাজ্যের থানাগুলিতে জমা দেয় তাদের আবেদনপত্র। সেই আবেদনপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে গ্রহণ করা হয় ইন্টারভিউ। কিন্তু রহস্যজনক কারণে গত 3.5 বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত পুলিশ এক্সিকিউটিভ পদের নিয়োগের ক্ষেত্রে নেওয়া হয়নি কোনো ধরনের উদ্যোগ।
এমনকি মেরিট লিস্ট পর্যন্ত প্রকাশ করেনি আরক্ষা দপ্তর। স্বাভাবিকভাবেই হতাশার মধ্যে দিন গুনছে আবেদনপত্র জমা দেওয়া রাজ্যের যুবক যুবতীরা। রাজ্য পুলিশের ৬,০৬৭ জন পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তারা পুলিশের কাজে সহায়তা করবে। অপরাধ দমনে পুলিশ এক্সিকিউটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ওই সময় জানিয়েছিল রাজ্য সরকার। তারপরে ২০২৩ সালের বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশাসনিক কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি আজ পর্যন্ত। বিগত ৩.৫ বছরে এই পদের আবেদনকারী প্রার্থীরা পুলিশ সদর দপ্তরে ডেপুটেশন থেকে শুরু করে ঘেরাও আন্দোলন সবই করে দেখেছে, কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। ভোট বৈতরণী পার হওয়ার জন্যই রাজ্য সরকার বিধানসভা ভোটের প্রাক মুহূর্তে পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগের ললিপপ দিয়েছিল বলে অভিযোগ চাকুরি প্রত্যাশীদের। এরই মধ্যে রাজ্য পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য পুনরায় ঘোষণা দিয়েছে সরকার। অথচ পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগের উদ্যোগ না থাকায় সরকারের ভূমিকায় ক্ষোভ রয়েছে সংশ্লিষ্ট চাকুরি প্রার্থীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ড্রাগস পৌঁছে গেছে তৃণমূল পর্যায়ে। এক্ষেত্রে নেশা মুক্তি কেন্দ্রের মাধ্যমে হবে না সমস্যার সমাধান। বোর্ড পরীক্ষায় কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে এমনটাই জানালেন মন্ত্রী সুধাংশু দাস। শুধুমাত্র নেশা মুক্তি কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। ড্রাগস পৌঁছে গেছে তৃণমূল পর্যায়ে। নেশা মুক্ত কেন্দ্র তৈরি করা হচ্ছে ঠিকই, কিন্তু সেখানেও হতে হয় নির্যাতনের শিকার। এক্ষেত্রে বাড়ছে সমস্যা। ফটিকরা নজরুল কলাক্ষেত্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ফটিকরায় বিধানসভার সকল ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। আমাদের যে বাজেট তৈরি করি আমরা, বাজেটের মধ্যে স্বাস্থ্য দপ্তর আলাদা করে, এটা আগে ছিল না, নতুন করে এখন গত ৮-১০ বছর যাবত শুরু হয়েছে আমাদের রাজ্যে কি নেশামুক্ত কেন্দ্র তৈরি করা হবে। কয়টা? এই বছর ঊনকোটি জেলাতে আমরা ৩টা নেশামুক্ত কেন্দ্র তৈরি করব, উত্তর জেলাতে ৫টা করব, ধলাই জেলাতে ৭টা করব। এইভাবে স্বাস্থ্য দপ্তর বাজেট তৈরি করে। কেন নেশামুক্ত কেন্দ্র? কি এডিক্টেড হয়ে যাচ্ছে ছেলে মেয়ে, এমন পরিমাণে ড্রাগস তারা নিচ্ছে, ড্রাগস নেওয়ার কারণে তাদেরকে নেশামুক্তি কেন্দ্র রেখে তাদের উপর টর্চার করে তাদেরকে সুস্থ করে বাড়িতে পাঠানো হচ্ছে। এটা একটা বড় সমস্যা। কনজিউম অফ অ্যালকোহল, ড্রাগ এডিকশন ইজ বিকাম র‍্যাম্পেন্ট ইন আওয়ার সোসাইটি নাওয়াডেজ। এই জিনিসটা থেকে আমাদের যুবক সমাজকে বাঁচাতে হবে, তাদেরকে আটকাতে হবে যাতে যুবকরা সেই দিকে না যায়। এটা দায়িত্ব আপনাদের। আপনারা পড়াশোনা করছেন, ভালো ক্যারিয়ার গঠন করছেন, মাথা রাখবেন যদি কেউ সফল হতে চান, প্রথমে নেশাকে না বলুন, নিজের জীবনকে হা বলুন। যারা নেশাকে ধরেছে তারা জীবনে ভালো কিছু করতে পারেনি। জীবনে সচেতনতা তৈরির মধ্য দিয়ে লড়াই করা সম্ভব। নেশার বিরুদ্ধে হতে হবে মানবিক মূল্যবোধ এবং সমাজের প্রতি দায়িত্ববোধ সম্পন্ন, জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। এই জন্য আমি বলছি শুধু শিক্ষিত হলে হবে না, আপনার মধ্যে মানবিকতা দরকার, মানবিক মূল্যবোধ দরকার, সমাজের প্রতি রেসপন্সিবিলিটি দরকার। আপনার ইয়াং জেনারেশন আগামী দিনে সমাজ আপনাদের উপর দাঁড়াবে, আপনারা চালাবেন, আপনাদের দায়িত্ব নেওয়া উচিত। তৃণমূল পর্যায়ে বিশেষ করে ছাত্রছাত্রী এবং যুব সম্প্রদায়কে নেশার হাত থেকে রক্ষা করতে নেশামুক্ত ত্রিপুরার ডাক দিয়েছে রাজ্য সরকার। তারপরেও উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা করিডোরকে ব্যবহার করে দেশের গুরুত্বপূর্ণ অংশের সঙ্গে নেশা বাণিজ্য নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় গৃহ মন্ত্রকও। নেশার সঙ্গে এইডস সংক্রমণ বৃদ্ধির বিষয়টি যেহেতু সম্পর্কযুক্ত, স্বাভাবিক কারণে এই বিষয়টি নিয়েও উদ্বিগ্ন রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে ছাড়া ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা,
বিশুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। আগাম জানানো সত্ত্বেও কদমতলা মহকুমার বিদ্যুৎ অফিসের সিনিয়র ম্যানেজার অনুপস্থিত থাকায় মহকুমা অফিসে ঘেরাও করে রাখে কংগ্রেস নেতৃত্ব সহ কর্মীরা। তাদের দাবি, কদমতলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট, নিয়মের চেয়ে অতিরিক্ত বিল আসা ইত্যাদি বিভিন্ন দাবিতে ছিল ডেপুটেশন গ্রহণ করেছিলেন দপ্তরের ম্যানেজার, কিন্তু উনি সঠিক উত্তর না দিতে পারায় কংগ্রেস নেতারা দাবি করেন যতক্ষণ সিনিয়র ম্যানেজার না আসে তারা কদমতলার বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখবেন। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কংগ্রেসের উদ্যোগে কদমতলা সাব ডিভিশনাল ইলেকট্রিক অফিসে আমরা আজকে থেকে অন্তত এক সপ্তাহ আগে আমরা জানিয়েছিলাম সিনিয়র ম্যানেজার মহোদয়কে যে আমরা ডেপুটেশন প্রদান করব। পুরো কদমতলা এলাকায়, এই ইলেকট্রিক সাব ডিভিশনের পুরো এলাকায় বিদ্যুতের বেহাল অবস্থা চলছে। মানুষ বিদ্যুৎ চলে যাওয়ার পর 2 দিন 3 দিন চলে যায়, বিদ্যুৎ পায় না। অনেক গ্রাম আছে, অনেক জায়গায় তার ছিঁড়ে পড়েছে, আপনার কমপ্লেন দেওয়ার পরও তার পূর্ববিহিত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিছু কিছু লাইনম্যান তারা মানুষের কাছে সরাসরি পয়সা চায়, পয়সা না হলে তারা ঠিক করে দেয় না। এই পরিস্থিতিতে সিনিয়র ম্যানেজারকে আগাম জানানোর পরও উনি আজকে আমাদের ডেপুটেশন গ্রহণ করতে উনি থাকেননি। উনি না থেকে উনি একজন ম্যানেজারকে এখানে রেখে দিয়ে গেছেন। উনি তো সব কথার উত্তরও দিতে পারবেন না, যেহেতু সিনিয়র ম্যানেজারের সঙ্গে আমরা বারংবার এর আগেও আমরা ডেপুটেশন দিয়েছি। তাহলে আমরা আজকে যতক্ষণ পর্যন্ত এই বিষয়ে উনি স্পষ্ট কোনো জবাব না দিয়েছেন আমরা ঘেরাও অবস্থায় থাকবো এখানে। অভ্যন্তরীণ পরিস্থিতিতে সংখ্যালঘুদের উপর হামলা আক্রমণ এখনো থামেনি বাংলাদেশে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধিস্ট ধর্মাবলম্বীদের ওপর বরাবরই চলছে হামলা আক্রমণ। এই সম্প্রদায়ের মানুষগুলো উপায়ন্তর না দেখে অনুপ্রবেশের প্রথম পছন্দ হিসেবে বেছে নিচ্ছেন ভারত তথা ত্রিপুরাকেই। এদিকে বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে তৎপরতার মাঝেই হাঁপানিয়া থেকে আটক হলো 13 জন বাংলাদেশি। হাঁপানিয়া বিশ্বাসপাড়া এলাকা থেকে 13 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈধ কাগজপত্র না থাকার কারণে গ্রেপ্তার করা হয়েছে তাদের। অভিযানে যৌথভাবে সামিল ছিল পুলিশ, গোয়েন্দা সংস্থা ও বিএসএফ। গত আগস্ট মাসের ভয়াবহ বন্যায় রাজ্যে 2.5 লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত হলেও একে জাতীয় বিপর্যয় ঘোষণা করেনি রাজ্য সরকার। একে তো সাহায্যের নামে করা হয়েছে রসিকতা বলে অভিযোগ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাম্প্রতিক ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস। এক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা জেলা খোয়াই, উত্তর ত্রিপুরা জেলা, সিপাহীজলা জেলার কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বন্যা আরেকটা 1 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, বহু সাহায্যের কথা বলেছে। আমাদের প্রায় 2.5 লক্ষাধিক কৃষক, আর কৃষি পণ্যের কথা বলে তো লাভই নেই। সব মিলিয়ে অর্ধেক রাজ্যের বসবাসকারী মানুষের অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই বন্যাটাকে যদি জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করা যেত তাইলে কৃষক সহ মৎস্যজীবী এবং সকল অংশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষরা তাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেই অনুযায়ী সাহায্য পেত। কিন্তু কেমন সরকার, কেমন কৃষক দরদী সরকার! রতনবাবু কৃষিমন্ত্রী রথে ঘুরে ঘুরে কৃষকদের কল্যাণের কথা বলছেন, অথচ মোদির কাছে এই দাবিটা জানাতে পারেননি যে এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক। কারণ বিগত 50 বছরে এত ভয়াবহ বন্যা আর এত ক্ষয়ক্ষতির কোনো নজির নেই। সেই জায়গায় কৃষকদের, শুধু অন্যদের কথা বাদ, কৃষকদের সাথে সাহায্যের নামে রসিকতা করেছে কৃষকরা।
প্লাস্টিক দূষণ বন্ধ করার মূল বার্তা নিয়ে 5 জুন অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বসে অঙ্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় রাজধানী সুকান্ত একাডেমিতে। ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে আয়োজিত এই সচেতনতামূলক প্রতিযোগিতায় অংশ নেয় কচিকাঁচারা। বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে এদিন জানিয়েছে ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এই বছরের যে মূল ভাবনা সেটা হচ্ছে এন্ডিং প্লাস্টিক পলিউশন। তো আপনারা সবাই জানেন যে 1 জুলাই 2022 সাল থেকেই সমগ্র দেশেই সিঙ্গেল ইউজ প্লাস্টিকের কিছু নির্দিষ্ট আইটেম আছে, সেগুলি ব্যান করা হয়েছে, যেরকম 120 মাইক্রনের নিচের যে ক্যারি ব্যাগগুলি, তারপরে প্লাস্টিকের কাপ, গ্লাস, স্টিকার। তো সেইগুলি বন্ধের জন্য সকলকে সেন্সিটাইজ করা এবং সকলকে সচেতন করা, তো সেটাই এবছরের মূল ভাবনা, এন্ডিং প্লাস্টিক পলিউশন। তো আমি সেটাই বলবো যে আমরা সবাই সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন করে আমরা এবছরের যে মূল ভাবনা সেটা যাতে সফলভাবে ইমপ্লিমেন্ট হয় আমাদের রাজ্যেও, সেই আশাটুকু আমরা রাখছি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ দেওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।